2024-এর 8ই আগস্ট বাড়ি থেকে প্রতিদিনের মতোই বেরিয়েছিলেন অভয়া। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি অভয়া ভাবেননি, তার বাবা মাও ভাবেননি যে আর কোনোদিন তিনি বাড়ি ফিরবেন না। 8ই আগস্ট রাত থেকে 9ই আগস্ট ভোরের মধ্যে ঠিক কি ঘটেছিল আজ অব্দি আমরা পরিষ্কারভাবে জানতে পারিনি, কিন্তু কর্তব্যরত অবস্থায় ধর্ষিত হয়েছিলেন, খুন হয়ে গিয়েছিলেন অভয়া। আর সেই দিন রাত্রিবেলায় এমার্জেন্সিতে ডিউটিতে ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার তাপস প্রামাণিক, যিনি এই আরজিকর মেডিকেল কলেজেরই প্রাক্তনী। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ডাক্তার সন্দীপ ঘোষের নেতৃত্বে একটা মাফিয়া রাজ, একটা দুর্বৃত্ত রাজ কিভাবে কায়েম হয়েছিল আরজিকর হাসপাতালের অভ্যন্তরে। তাপস, আমি জিজ্ঞেস করব যে আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি স্বাস্থ্য দপ্তরেরও দায়িত্বে আছেন, তিনি কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দিতে। 1 বছরের একটু বেশি সময় কেটেছে। এডিজি আইন শৃঙ্খলা পদে তিনি ফিরে এলেন। আপনার কি মনে হয় আন্দোলনের যে ফল সেটি কি এত তাড়াতাড়ি? না, প্রথমে বলে দিই যে আন্দোলন বেসিক্যালি লিড করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আমি কিন্তু ওই গ্রুপের মেম্বার নই। হ্যাঁ, অবভিয়াসলি একটা আন্দোলন হয়েছে, একটা মহৎ উদ্দেশ্যে আমি সাপোর্ট করেছি। আর আমি ইন সার্ভিস ডক্টর, সো ওদের থেকে ক্যাটাগরিটা আমার আলাদা, বাট উদ্দেশ্য একটাই ছিল। এইবার দেখুন, সেই সময় সবকিছু যে আমার মতো করে হবে তা তো নয়। আমি যেটা বুঝেছি, আমার যতটুকু আইডিয়া আছে, বিনীত গোয়েল তখন হচ্ছে যে পোস্টে গেলেন, উনি হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্সে গেলেন। এবার কমিশনার অফ পুলিশ থেকে এসটিএফ এ কিন্তু বেসিক্যালি প্রমোশনাল পোস্ট, এটা কিন্তু ডিমোশন পোস্ট নয়। জাভেদ শামীম ছিলেন, তিনি হচ্ছে এডিজি ল অ্যান্ড অর্ডার ছিল, তিনি এডিজি এসটিএফ এ গেলেন। আর বিনীত গোয়েল এলেন এডিজি হচ্ছে আপনার ল অ্যান্ড অর্ডারে। ব্যাপারটা ওনার কোনোদিনই ডিমোশন হয়নি। কিন্তু আরজিকরের এই গোটা বিষয়টা যখন ঘটছে, যখন তার বাবা মা এসে অপেক্ষা করছেন, অভয়ার বাবা মা দেখতে পাচ্ছেন না মেয়েকে, তখনও কিন্তু বিনীত গোয়েল সেখানে উপস্থিত এবং আরো অনেকেই উপস্থিত। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করব যে আন্দোলনের প্রত্যক্ষ ফল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে আমরা আরজিকর হাসপাতালে দেখতে পাচ্ছি। এর বাইরে আর কি কি পরিবর্তন হয়েছে? দেখুন, আমি আমার যেটা মনে হয়েছে, তখন যে 4 জন, তাহলে সেই হিসাব মতো হেলথ সেক্রেটারিকে সবার আগে সরানো উচিত ছিল, সেটা কোনোদিনই হয়নি। আর ডিএমই ডিএইচএস তাদের আলটিমেট যে ডাক্তারদের সব থেকে সিনিয়র রিপ্রেজেন্টেটিভ, তাদেরকেই শুধু পোস্ট থেকে সরিয়েছে। আর বাকি কোনো এমন কোনো পোস্ট নেই যে পোস্ট থেকে কাউকে সরানো হয়েছে। সবথেকে পাওয়ারফুল এই আন্দোলনের একটা বড় ইস্যু ছিল থ্রেট কালচার, যেটা এই সন্দীপ ঘোষ এখানকার এমএসভিপি থাকাকালীন কায়েম হয়েছিল এখানে, শুধু এখানে নয়, বিভিন্ন সরকারি হাসপাতালে। আর অভিযুক্ত যারা, তাদেরকে সাসপেন্ড করারও একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো, কিন্তু তারপর তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশ, সেটাও আমরা দেখলাম। তো এখনকার পরিস্থিতিটা কি? দেখুন, এই এখনকার পরিস্থিতি দেখুন, আরজিকরে যেটা হয়েছে, আরজিকরে বেসিক্যালি একটা পরিবেশ সন্দীপ ঘোষের আমলে ছিল। আফটার সন্দীপ ঘোষ এখন যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা হচ্ছে তার উল্টো। মানে ওই ফার্স্ট ইয়ার এমবিবিএস এর স্টুডেন্টও প্রিন্সিপাল ঘরে ঢুকে যাচ্ছে। তাহলে কি থ্রেট কালচারটা আপাতত? থ্রেট কালচারটা দেখুন, থ্রেট কালচারটা তো আগে ছিল সন্দীপ ঘোষের থেকে। সন্দীপ ঘোষের টিম তৈরি করেছিলেন, সেটা কিছু ডক্টরও ছিল, সিনিয়র ডক্টর, কিছু স্টুডেন্ট ছিল। সেই ব্যাপারটা নেই। পুরো যে শাস্তিটা দেওয়া হয়েছিল সেটা নিয়ে মুখ্যমন্ত্রী উৎসাহ প্রকাশ করেছিল এবং পরবর্তীকালে তারা কোর্টে গেছিল, কোর্টে স্টে অর্ডার হয়েছিল। তার জন্য এখন ওই টার্মটা থ্রেট কালচারে যারা যারা অভিযুক্ত হয়েছে তাদেরকে এখন বলাও যাবে না। তোমাকে প্রুফ করতে গেলে সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে এগেইনস্টে তোমাকে ডিভিশন বেঞ্চে যেতে হবে, কিন্তু ডিভিশন বেঞ্চে কেউ কিন্তু যায়নি। আর অন্য যে দুর্নীতির যে জায়গাটা ছিল, যেটা সন্দীপ ঘোষের আমলে একেবারে একটা পাকাপোক্ত ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছিল, সেটাও এখন অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। সেই ব্যাপারটা তো আর এখন নেই। যে কোনো সরকারি আমলে কোনো কিছু একটা হলে সাধারণত আমার লাইফে, আমি তো 2009 থেকে আছি, মানে আমার জীবনের ফার্স্ট টাইম দেখছি কোনো প্রিন্সিপাল এবং ক্রিমিনাল হতে পারে। মানে আমি এইটা বলবো না যে এই অ্যাডমিনিস্ট্রেশন ভালো বা এর আগে খারাপ ছিল, তা নয়। শুধু সন্দীপ ঘোষের আমলটাই খারাপ। কোনো মেডিকেল কলেজে কোনো প্রিন্সিপাল এরকম হতে পারে না। কোনো প্রিন্সিপাল এইরকম দুর্বৃত্ত হতে পারে না যদি না তার মাথার উপরে হি ইজ এ ক্রিমিনাল। He is a criminal and the government sponsored or state sponsored criminal. সরকারের প্রশ্রয় তার বারবারন্ত, এর বাইরে তো কেউ নয়। শুধু তাই নয়, তারপর যখন এত বড় ঘটনা ঘটে গেল,
তারপরেও কিন্তু তাকে না কিছু প্রাইস পোস্টিং দেওয়া হলো। পানিশমেন্ট বরং দেওয়া হচ্ছিল ন্যাশনাল মেডিকেল কলেজের সম্ভবত তখনকার প্রিন্সিপাল ছিলেন অজয় কুমার রায় স্যার, যিনি আর কয়েকদিন বাদে রিটায়ার্ড হতো, তাকে সরানো হলো, মানে তখনও তাকে প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে। সন্দীপ ঘোষকে, কিন্তু এখনো তিনি জেলে আছেন, যে কোনো দিন বেরিয়ে পড়তে পারেন এখনো পর্যন্ত যা পরিস্থিতি। কারণ হচ্ছে সিবিআই এর যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি যে লার্জার কনস্পিরেসির তদন্ত শেষ হচ্ছে না, আর মামলা মোকদ্দমার যে জায়গাটা, একটা মামলার পর্ব শেষ হচ্ছে শিয়ালদা আদালতে, কিন্তু সেখানেও দফায় দফায় গিয়ে কিন্তু দিতে হচ্ছে স্টেটাস রিপোর্ট। সুপ্রিম কোর্ট যেদিন সুমোটো মামলাটা একটা রবিবার তুলে নিয়ে গেল হাইকোর্ট থেকে, সেদিনই অনেকেই বুঝেছিলেন যে মামলাটা শেষ হয়ে গেল। কলকাতা হাইকোর্টে একটার পর একটা দিন আসে, কিন্তু মামলার শুনানি হচ্ছে না, এবং সেটা প্রায় অন্তত মাস 5 হবে। অভয়ার কি ন্যায় বিচার হবে? দেখুন, আমি যতটুকু স্টাডি করেছি বা যেটুকু জানি, এই কেসটার হিয়ারিং কিন্তু সেই অর্থে হয়নি। তার কারণ হচ্ছে, আমি এর আগেও বারংবার বলেছি, এখানে কিন্তু সরষেতে অনেক ভূত আছে, যে কারণেই এই সমস্যাটা তৈরি হয়েছে। দেখুন, তার আগে আপনি যেহেতু সন্দীপ ঘোষের ঘটনাটা বললেন, সন্দীপ ঘোষের ব্যাপারটা হচ্ছে কি, যে সিবিআই কি করছে। সিবিআই যেদিন হচ্ছে ট্রায়াল শুরু হয় ওই লোয়ার কোর্টে, সেই লোয়ার কোর্টের অফিসারকে মনীষ উপাধ্যায়, সেই মনীষ উপাধ্যায়, কোন মনীষ উপাধ্যায়, যিনি হচ্ছে বকটুয়ে লালন শেখের মৃত্যু, 10 জন মারা যাওয়ার পরে একজন কাস্টডিতে মারা গেল, সে মনীষ উপাধ্যায় হচ্ছে ট্রায়ালের দিন এই কমপ্লেন লেটারই নিয়ে যায়নি, এবং বিচারপতি রেগে গিয়ে 1 সপ্তাহ পিছিয়ে দিল যে আপনি 1 সপ্তাহ পরে প্রিপেয়ার হয়ে আসবেন। এই তো অবস্থা। তাহলে সিবিআই ইন্টেনশন থেকে বোঝা যাচ্ছে। আর দেখুন, সুপ্রিম কোর্ট হোক, শিয়ালদা কোর্ট হোক, সেখানে সিবিআই এর কাজ কি? সিবিআই এর কাজ হচ্ছে, সিবিআই একটা অর্ডারের পরে বলেছিল যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করছি, লার্জার কনস্পিরেন্সি আর কে আছেন তদন্ত চালাচ্ছি। ওরা হচ্ছে ওই সারদা নারদম, তদন্ত চলছে, কবে শেষ হবে কেউ জানে না। সাপ্লিমেন্টারি চার্জশিট আজ পর্যন্ত দেয়নি, এবং ওরা তদন্ত যদি চালাবে, অফিসাররা তো সেখানে থাকবে। আপনি বাড়িতে বসে, মানে দিল্লিতে বসে থেকে কলকাতার তদন্ত করছেন? আজ পর্যন্ত জবে থেকে ওই কনভিকশন অর্ডার হয়েছে, তারপর থেকে তো না আমি কোনোদিন আর্জি করে আসতে দেখছি, না অন্য কোথাও কিছু করছে। ওরা কি করে, যেদিন কোর্টের ডেট থাকে ঠিক তার আগের দিন দিল্লি থেকে আসে, এসে তারা একটা স্ট্যাটাস রিপোর্ট দেয়, সেটা 1 নম্বরে 3 নম্বরে 3 নম্বরে 10 নম্বর 11 নম্বর। এই হচ্ছে ওদের রেগুলার রুটিন। কিন্তু ওরা আজ পর্যন্ত বলতে পারেনি যে আর কেউ আছে কি নেই, সেই ব্যাপারে ওদের কোনো অভিমত নেই, বা সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেওয়া হবে সেটা জিজ্ঞাসা করলেও তারা বলতে পারে না। কিসের তদন্ত? বিশ্বে সব থেকে বড় তদন্তকারী সংস্থা জাস্ট একটা বিচারটাকে প্রমোশনে পরিণত করে দিয়েছেন। কিন্তু দেখুন, আমি একটা জিনিস বুঝি, আপনি যদি কেরালার একটা কেস হিস্ট্রি জানেন, সেখানেও সিস্টার অভয়া কেস প্রায় 20 বছরের পরে কিন্তু রায় বেরিয়েছিল। আমি আশা করি, দেখুন, বি অপটিমিস্টিক, আমি হাল ছেড়ে দেওয়ার কথা কখনোই ভাবি না, বিচার এটারও হবে। কিন্তু ব্যাপারটা যে এটার কোনো হিয়ারিং এ ইনার যিনি বাড়ির আইনজীবী ছিলেন বৃন্দা গ্রোভার, তারাই তো মা বাবাকে বুঝিয়েছে সঞ্জয় রায় একাই কালপ্রিট, আর কেউ কালপ্রিট নেই। তাহলে দেখুন, আপনি রাজ্য কেন্দ্র তাদের সেটিং বলছে। এখানে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে এই যে বারবার আইনজীবীর পরিবর্তন করা, এটা মামলাটাকে অনেক বেশি দুর্বল করে দিল কিনা? মাঝখানে যেটা হয়েছিল, আমি এবং জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি এবং শীর্ষেন্দু সিংহ রায় তাদেরকে বারবার বলি যে নারাজি পিটিশন দিন, উই আর নট স্যাটিসফাইড উইথ দিস চার্জশিট, ঠিক আছে। কিন্তু বৃন্দা গ্রোভার ম্যাডামের যারা জুনিয়র আইনজীবী এখানে কাজ করছিলেন, তারা বোঝাতে থাকে তারা কথা বলবেন, এবং তারা বলছেন যে একজনই এখানে সিবিআই যা করছেন ঠিক করছেন। তার মানে আপনার সরষেতে ভূত। এবার যেদিন ওই আমরা 3 জন গেলাম, তারপরে বাবা মা যখন কোশ্চেন ক্রস করা শুরু করলো, আপনারা এই করেন ওই করেন, তখনই কেসটা ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। মানে তখন দেখলো আর এদেরকে সামলানো সম্ভব নয়, এরা সত্যিটা ধরে ফেলেছে, তখন সরে গেল। মানে ঠিকই, কিন্তু প্রসিকিউশন যদি তার কাজটা ঠিক মতো না করে, তাহলে সত্যি কিছু করার থাকে না। সিবিআই যে কিচ্ছু করলো না, এখানে বারবারই এই সেটিং এর কথা আসবে, বারবারই মনে হবে যে কিছু একটা, কোথাও একটা তো বোঝাপড়া নিশ্চয়ই হয়েছে, না হলে কি করে সিবিআই এইরকম একটা, মানে যা পুলিশ তদন্ত করলো তাতেই শিলমোহর দিয়ে দিল। কিন্তু আপনি তো ওই দিন রাত্রিবেলায় ছিলেন, ওপরে কি হচ্ছে 4 তলায় আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। 4 তলার সেমিনার রুমে আদৌ হয়েছিল কিনা ঘটনাটা, সেটা নিয়েও সন্দেহ আছে। কিন্তু তারপরে যা যা ঘটলো, মানে যেভাবে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেবার চেষ্টা হলো। গুগলে এই ধরনের ঘটনা দেখা যাবে না যে কোনো একটা মেডিকেল কলেজে ডিউটিরত অবস্থায় একটা মেয়ে, সে ধর্ষিতা হতে পারে এবং মার্ডার হতে পারে, কিন্তু এট দ্য সেম টাইম আমি কিন্তু তখন ভাবলাম যে না, আমাদের কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাহলে অসম্ভব কিছু না, নাথিং ইজ ইম্পসিবল।
তাহলে এটা ঘটেছে, প্রথমে বিশ্বাস করিনি, এটা হতে পারে না আমার মনে হয়। তার সহকর্মীরা ছিলেন। দেখুন এইটাই তো ফেলিয়ার, দিস ইজ দ্য ফেলিয়ার। সিবিআই অফিসারদের একজনের সাথে আমার কথা বলা সম্ভব হয়েছিল যে আই উইটনেস নেই। আমি বললাম আই উইটনেস তাই দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে সবাই সবকিছু জানে তারা কিছু বলবে না, সেটা বের করার দায়িত্ব আপনার, আর না হলে হচ্ছে ওখানে ঘটনা ঘটেনি তাই কেউ দেখেনি তাই কিছু বলতে পারছে না। প্লাস আপনি যদি সিসিটিভি ফুটেজ দেখেন, সব সিসিটিভি ফুটেজের রিপোর্ট কিন্তু লোয়ার কোর্টে সাবমিট করেনি। যে সিসিটিভিটা সাবমিট করেছে সেখানে প্রায় 60 জনের উপরে মুভমেন্ট দেখা আছে। কিছু আমি বেশ কয়েকবার বলেছি যে এটা আনইউজুয়াল মুভমেন্ট, এই লোকটার গায়ে আপার গার্মেন্টস নেই, এই লোকটা কি সিবিআই আইডেন্টিফাই করেনি, জমা দেয়নি। এই যে করেছে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে লয়ারের কথা বলা উচিত ছিল, তারা বলেনি। আর দ্বিতীয় কথা দেখুন, সিবিআই তো আমাদের হয়ে লড়বে, মানে অভয়ার বাড়ির হয়ে লড়বে। এখন আমাদের হয়ে যে আপনি কোর্টে গিয়ে সিবিআই ভার্সেস ভিকটিমের লয়ার, এটা হয়? উনি তো ভিকটিমের লয়ারের হয়ে কাজ করবে। এই যে লয়ার দিতে হচ্ছে, এটাই তো সব থেকে বড়, মানে কি বলবো, যে আমাদের এজেন্সির বিরুদ্ধে আমাদের হচ্ছে অনাস্থা প্রকাশ। এটার জন্য তো সিবিআই লজ্জা পাওয়া উচিত, এটাই হয়েছে সমস্যা। কিন্তু এইটা থেকে মানে কোনো পথই খুঁজে পাচ্ছেন না অভয়ার বাবা মা। খুব স্বাভাবিকভাবেই তারা বারবার অমিত শাহর সঙ্গে দেখা করতে চাইছেন, অমিত শাহ সময় দিচ্ছেন না, প্রধানমন্ত্রী সাড়া দিচ্ছেন না, রাষ্ট্রপতিও সাড়া দেননি। তো ফলে তারা এই মুহূর্তে সত্যি খুব অসহায়। মানে ন্যায় বিচারটার জন্য আমরা আদালতের দিকে তাকিয়ে আছি, কিন্তু সত্যি সত্যি আদালতের কাছ থেকে আমরা ন্যায় বিচার কবে পাবো বা আদৌ পাবো কিনা আমরা জানি না। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে WBJDF কে কেন্দ্র করে, আপনি জানেন আপনার এখানেই অনিকেত মাহাতো তার সিনিয়র রেসিডেন্ট হিসেবে জয়েন করার কথা ছিল, সরকার সেইটা সুযোগ দিল না, কিন্তু তিনি তারপরে বললেন যে আমি নেবই না এসআরশিপ। মানে সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ বহাল রাখলো, সুপ্রিম কোর্ট বহাল রাখলো, সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি গেলেন, তার পাশে থাকলো কিন্তু WBJDF। তারপর তিনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি আর এসআরশিপ নেব না, সেটা কিন্তু WBJDF এর সঙ্গে কথা বলে নয়। আমি যেটা মনে করি, ওরা একটা বৃহত্তর আন্দোলন শুরু করেছিল এবং আমি নিজেও পার্সোনালি সাপোর্ট করেছিলাম বৃহত্তর আন্দোলন, এবং এই আন্দোলনকে সরকারকে নড়িয়ে দেওয়ার মতো আন্দোলন। কিন্তু ওদের কিছু ডিসিশন ওদের আন্দোলনটাকেও নষ্ট করেছে, এবং ওদের এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি অন্তত অভয়ের বিচারের জন্য কোনো হেল্প আসবে বলে আমি মনে করি না। এখন যেটা হয়েছে, এটা খেয়ে শুরু হয়েছে, মানে এ ওর দোষ দেয়, ও ওর দোষ দেয়, এতে কি হবে? আর আমি অ্যাকচুয়াল হিস্ট্রিটা বলছি, WBJDF খুলেছিল কার জন্য? অভয়ের বিচারের জন্য খুলেছিল। তো ওরা হচ্ছে এই যেটা আমি দেখলাম, অনিকেত মাহাতো সে কোর্টে জিতলো, তাদের 17 লাখ টাকা খরচ হলো, তারপরে কেন ছেড়ে দিল আমি বুঝলাম না। আমার শুধু ছেড়ে দিলেন না, তারপরে হচ্ছে তিনি যেহেতু ছাড়ছেন সেই জন্য তার ওই বন্ডের টাকা সেটা ক্রাউড ফান্ডিং করে তুলবেন, মানুষকে দিতে হবে। ক্রাউড ফান্ডিং এর আমি অন্তত সাপোর্ট করি না। তার কারণ হচ্ছে তুমি সরকারি চাকরি করবে না, তার জন্য পাবলিক কেন টাকা দেবে? এক্স্যাক্টলি, পাবলিক টাকা দিতে পারে না। এবার যারা দেওয়ার তারা দিতে পারে, আমি অন্তত সাপোর্ট করি না। তার একটাই কারণটা হচ্ছে, দেখো এখন যদি বলে আমি অভয় আন্দোলন করেছি, অভয় আন্দোলন তো সবাই করেছে, সবারই রিস্ক আছে। তো কালকে আমারও ট্রান্সফার হয়ে যেতে পারে, কালকে আমার এগেইনস্টে বিভিন্ন অ্যাকশন নিতে পারে। তো তার মানে কি আমি এখন পাবলিক থেকে টাকা তুলবো? ওরা লাস্ট 6 মাস জিজ্ঞাসা করুন তো অভয়ের বাবা মার সাথে ওরা কোর্টে কজন গেছে, লাস্ট 6 মাস জিজ্ঞাসা করুন, কোর্টে কাউকে দেখতে পাবেন। ওরা শুধু রাস্তায় দাঁড়িয়ে এ পক্ষ বলছে আমি বিচার চিনিয়ে আনবো, ও পক্ষ বলছে বিচার চিনিয়ে আনবো। কিন্তু 9 তারিখে ওদের একটা কর্মসূচি আছে, সে দেখুন আমি বলছি, এই এখন যখন আন্দোলনটা পিকে ওঠা উচিত ছিল, সেই সময় ওরা পিকে ওঠায়নি। ওরা তখন দেখেছে আমাদের আইডিওলজি, নবান্ন অভিযান, তো সেখানে যেতে অসুবিধা কি হলো? তোমরা গেলে না, তখন তোমরা বললে আমাদের আইডিওলজি আমাদের বাধা দিচ্ছে। আমার বুঝতে হচ্ছে তোমাদের এই ঘটনার আগে কেউ আইডিওলজি কেউ ধার ধারতো? কেউ তো ধার ধারতো না। তোমাদের কজন চিনতো? শিয়ালদা কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, হাইকোর্টে আমি নিজে বলছি প্রায় মোর দ্যান 50 দিন আমি হাইকোর্ট থেকে গিয়ে ঘুরে এসেছি, মোর দ্যান 50 ডেজ। এই সিজন ওর মা বাবাও ঘুরে এসছে, মুখ শুকিয়ে এসছে। দেখুন সেখানে ক্যামেরা থাকে না, এই জন্য লোকে দেখা যায় না। ওরা বলুক তো, ওরা একটা আপডেট দিক, ওদের তো একটা বড় ফেসবুক আছে, সেখানে বিরাট বড় ফলোয়ার, সারা বিশ্বতে ফলো করছিল। ওরা দেখা যাচ্ছে কোনো জায়গায় কোনো আন্দোলনে পুলিশ ডাকছে, সেখানে গেলে ওরা ফেসবুকে দেখাচ্ছে, ওদের পেজে থাকছে। ওরা কোথাও ক্লিনিক খুলছে, সেখানে দেখাচ্ছে। কোথায় বন্যায় ঘাটালে ভেসে গেল না কি ভেসে গেল সেটা দেখাচ্ছে। সেটা খারাপ কাজ নয়, অন্যায় নয়। হ্যাঁ, না করে লাভটা কি হবে? আপনি বলুন, সরকারের কাজটা তুমি করছো ঠিক আছে, সেটা তোমার মনে হয়েছে, তুমি এখন ওই কাজ করতে গিয়ে অভয়ের আপডেট কদিন দিচ্ছ? অভয়ের হাইকোর্টে আজকে হিয়ারিং হয়নি, এটা আপনারা কজন জানতে পারছেন বলুন তো? কেউ তো জানতে পারছে না। সন্দীপ ঘোষের মামলাটা চলছে, আপনি বলুন তো এদের পেজে কটা আপডেট আছে সন্দীপ ঘোষের মামলা কি হলো? এরা বলছে যে সন্দীপ ঘোষ বেরিয়ে গেলে আমরা অবাক হবো না। আরে ভাই, তোমাদের পার্টি হতে কে বারণ করেছে? তোমরা তো বড় অর্গানাইজেশন খুলেছো, তোমরা ক্রাউড ফান্ডিং করেছো, এখানে কি কোথাও মানে মুখ্যমন্ত্রীর যে
রাজনীতি, তার কাছে কি এরা হেরে গেল মনে হয়? দেখুন এটা মানে যে দেখুন ওই হার জিত নবান্নের মিটিংটা ভাবুন, মানে তার যে লাইভ স্ট্রিমিং নিয়ে এত কাণ্ড হয়ে গিয়েছিল, লাইভ স্ট্রিমিং কেন হবে দেখুন না? মানে হার জিত বলবো কিনা যায় না, তখন এখন আর কিছু নেই, এইটুকু আপনাকে বলতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দি ডে কনভিকশন হয়ে গেলে আর খুব বেশি কিছু থাকে না। হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট যদি নতুন কিছু অর্ডার বের করতে পারে তো কিছু হবে এই কেসে। আমি একদম আপনাকে বলেছি কোনো আন্দোলনে আর কিছু হবে না। আপনি যতই আন্দোলন করুন কোনো লাভ, আন্দোলন করার যখন টাইম ছিল, যখন টিকে ছিল, তখন সেই জিনিসটাকে তুলতে পারেনি। কিছু নিজেদের আইডিওলজি তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে, এই বলেছে। আজকে এখন তো নিজেরা নিজেদের ভেঙে গেছে। এখন যে যত আন্দোলন করবে তত দেখবেন লোকটা এখন দুটো গ্রুপে ভাগ হয়ে গেছে, কেউ অনিকেত পক্ষ, কেউ হচ্ছে উল্টো পক্ষ। দুটো পক্ষের ভিতরে আমি বুঝে পারছেন আমরা কোন দিকে যাব। তো সেক্ষেত্রে এখন লোককে কি বা করবে? কিন্তু আমরা যে দৃশ্য দেখেছিলাম, মানে 14ই আগস্ট রাতের কথা ভাবুন, সেটা সারা পৃথিবীকে চমকে দিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ, এবং যার মধ্যে বেশিরভাগ মহিলা, তারা এইভাবে রাত দখল করেছিলেন। ঠিক সেই সময় যে দুর্বৃত্তদের তাণ্ডব হলো আরজিকর হাসপাতালে, অনেকেই বলেন এরকম যে প্রমাণ লোপাট করার জন্য গুন্ডা বাহিনী পাঠানো হয়েছিল। কিন্তু আমার বারবার মনে হয়েছে যে ওই যে এত ক্যামেরার চোখ, এইরকম একটা দৃশ্য যেটা মমতা ব্যানার্জির শাসনকালে এই দৃশ্য দেখা যায়নি, সেইখান থেকে ক্যামেরার চোখকে ঘুরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। এবং যখনই এই গুন্ডাদের হামলাটা হলো, সমস্ত ক্যামেরা কিন্তু ঘুরে গেল সেদিকে। আমরা কিন্তু আর ওই দৃশ্য দেখতে পেলাম না যে লক্ষ লক্ষ মানুষ মোমবাতি নিয়ে পথে নেমেছেন অভয়ার ন্যায় বিচারটি। তো আপনার কি মনে হয় যে এটাই ছিল উদ্দেশ্য? কারণ প্রমাণ লোপাট তার আগে তো দেয়াল ভাঙাভাঙি, সেমিনার রুমের পাশের এইসব তো হয়ে গেছে। দেখুন ওরা এসেছিল আইদার প্রমাণ লোপাট করতে, বা মানুষের ভিতরে ফিয়ার সাইকোসিস ক্রিয়েট করতে, বা এই যে মাস গ্যাদারিং হয়েছে সেটাকে স্টপ করতে, যাতে ফার্দার ভবিষ্যতে না হয়, মানুষ যাতে রাস্তায় নামতে ভয় পায়। হতে পারে এখন কোনটা ঠিক কোনটা ভুল, যখন কোনো জায়গায় স্টেট আপনাকে হেল্প করছে, স্টেট এই ধরনের ক্রাইম করতে হেল্প করছে, তখন আপনি কিছু করতে। কারণ সন্দীপ ঘোষ হচ্ছে দীর্ঘদিন ধরে স্টেটের হচ্ছে মানে স্টেট স্পন্সর্ড একজন ক্রিমিনাল। এই এত বড় আন্দোলন, সত্যি কথা বলতে কি আমরা এ রাজ্যে এত বড় মাপের আন্দোলন মানে সাম্প্রতিক অতীতে তো নয়, মনে পড়ে না, স্মৃতিতে নেই। তো সেইটা কোথায় যে হারিয়ে গেল? হারাবেই। দেখুন ব্যাপারটা হচ্ছে হারানোর ছিল তার একটাই কারণটা হচ্ছে এই যে কিছু জায়গায় বায়াস নিয়েছে, যে বললাম সেটা কি নেতৃত্বের অভাব? মানে নেতৃত্ব, সঠিক নেতৃত্বের তো অভাব, এটা অবশ্যই। তার কারণটা হচ্ছে যে আন্দোলনটা হয়েছিল, আমি বললাম, আমি আমার পার্সোনালি মনে আছে অভিজিৎ গাঙ্গুলি, অগ্নিমিত্রা পাল, শুভঙ্কর সরকার, তারা হচ্ছে গো ব্যাক শুনলো। তো আমি এসে আমার ফেসবুক পেজ, অফিসিয়াল পেজগুলোতে আমি লিখেছিলাম এই যে গো ব্যাক করলো এটা কিন্তু ঠিক করলো না, এবং আমি মিডিয়াতেও বিরোধিতা। এর জন্য এদেরই জেডিএফ এরই কিছু ছেলে আরজি করে ছেলে মেয়ে আমার এগেনস্টে এমন কিছু নয় লিখেনি। তখন আমার যারা কলিগ ছিল তারা একটা কথা বলেছিল যে তাপস ডিউটি করছে তোমাদের, আবার তোমরা তার নামে এরকম বড় বড় কথা বলছো। অনেকে বলছেন যে যারা এই অপরাধের সঙ্গে জড়িত তারাই আন্দোলনে যোগ দিয়েছিল। এটা কতটা ঠিক? সিএফএসএল রিপোর্টে বলেছে 24/7 আওয়ার্স যে হয়, মানে রানিং ডিপার্টমেন্টে ঢুকে এই ক্রাইমটা করে বেরোনো সম্ভব নয়। আমিও বলছি যেটা সম্ভব নয় যদি ওখানে হয়ে থাকে। আর আরেকটা কথা, পরের দিন ক্রাইম সিনের একটা অংশ ভাঙার জন্য আমাদের জুনিয়র ডাক্তাররা কেন সই করলো? এই প্রশ্নটা জেডিএফ তো তোলা উচিত ছিল, আমি তুলছি, বাবার মা বাবাও তুলেছে। ফলে খুব মুশকিল, মানে কে যে কিসের সঙ্গে জড়িত আছে। এই যে লিখে দিয়েছে 1 ঘন্টা 10 মিনিটে পোস্টমর্টেম হয়ে গেছে, তারপরে লিখে দিয়েছে উই আর স্যাটিসফাইড। কেন তোমরা উই আর স্যাটিসফাইডে সই করবে কেন? এই প্রশ্নের উত্তর এখনো কেউ দেয়নি, ভবিষ্যতে দেবে কিনা জানি না। আমার এগেইনস্টে অনেক কিছু বলতেও পারে, তাতে আমার যায় আসে না। আর সবসময় এই প্রশ্ন উঠবে যে আপনি তো প্রথম থেকেই সন্দীপ ঘোষের যে ধরনের কাজকর্ম সেটার বিরুদ্ধে বলেছেন, এবং আরজি করে যা যা চলছিল সেটার বিরুদ্ধেও আপনি বলেছেন, কি ধরনের ক্রাইম হয়েছে সেটা নিয়েও বলেছেন, কিভাবে অভয়ার মৃত্যুর গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এবং ধামাচাপা দিয়েও দেওয়া হয়েছে, এটাও আপনি বলেছেন। কিন্তু আপনাকে তার জন্য সেইভাবে সরকারের রোষের মধ্যে পড়তে হয়নি। তো এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলে, যে তুলেছে, প্রশ্ন তুলতেই পারে। দেখুন দুটো জিনিস হয়, প্রথম কথা হচ্ছে আমি অর্গানাইজেশনের পার্ট নই, সো আমাকে কেউ তো বলতে পারে না যে আমি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। প্রথম কথা এটা আমি কোনোদিন নেই। দ্বিতীয় কথা, আমার অ্যাকাউন্ট যদি সার্চ করে অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশনে কিছু খুঁজে পাবে না। আর থার্ড পয়েন্ট হচ্ছে আমি এখানে যখন চাকরি পেয়েছিলাম আমার অর্ডারে লেখাই ছিল যে আমি, আমাদের যেটা হয় সার্ভিস কোটা নেওয়ার ব্যাপার থাকে, তো আমি রুরাল ছেড়ে আরবান নিয়েছি, আমি সার্ভিস কোটা পাবো না। এবং অনেকেই বুঝতে হলে যে কেন ট্রান্সফার হয় না, আমি এর আগে অনেকবার বলেছি যে অনেকেই সবাই ভাবছে সবার ট্রান্সফার হলো, আমারও না। আমার তো চাকরি, আমি নট দ্য পিজিটি, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি।
যে ওদের 3 বছর শেষ হলো ওরা আমাকে পাঠিয়ে দিলে দিতে পারে, কিন্তু নিয়ম অনুসারে আমাকে দিতে গেলে আরবান এরিয়াতেই দিতে হবে, মিউনিসিপ্যালিটি এরিয়াতেই দিতে হবে, মেডিকেল কলেজেই রাখতে হবে, সেটাই অর্ডার কপিতে লেখা ছিল। এটা অনেকে জানে না, তাই বলে যে উনি এত কথা বলছে তার মানে ওনার সাথে কোনো একটা গল্প আছে, করতেই পারে। বিশেষ করে যারা আন্দোলনে ছিলেন, মিছিল করেছেন, তাদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে একটার পর একটা, অনেকের বিরুদ্ধে এফআইআর হয়েছে, আপনার বিরুদ্ধে কোনো এফআইআর না। আমি তো দেখুন, আমি তো কোনো অর্গানাইজেশন পার্টি নই, তারা সবাই আন্দোলনে ছিলেন, আমি গেছি, হেঁটেছি, তাদের সাথে হেঁটেছি। দেখুন, আমি সবসময় যেটা মনে করেছি সেটা হচ্ছে কোর্টে লড়াইটা ঠিক রাখতে হবে, যেটা নিয়ে বারবার যেটা হয়নি এখানে, আমি সেই জিনিসটাই ইন্টারফিয়ার করেছি। আমার ওখানে অর্গানাইজেশন, আদালতে ব্যাপারটা এইভাবে থমকে গেল কেন? আদালতে বললাম তো, প্রথম থেকেই এটাকে থমকানো হয়েছে, কারণ প্রথম থেকে কেউ আদালত নিয়ে কেউ মাথা ঘামায়নি। আমি তো লাস্ট অন্তত যতদিন যাচ্ছি বা যতদিন ঘুরছি, আমি প্রায় কোর্টে অ্যাপিয়ার করে আমি যেটুকু বুঝেছি তাতে এখন হাইকোর্টের উপরে সবকিছু নির্ভর করছে। মানে রাস্তার আন্দোলন, যেটা পথের আন্দোলন, যেটা একটা চাপে ফেলেছিল, মানে মুখ্যমন্ত্রীকে এবং সরকারকে যে চাপে ফেলেছিল, এটার কিন্তু সাক্ষী আমরা। না না, সেটা ফেলেছিল, সেই টাইম ফেলেছিল, বাট এই টাইম আর সেই চাপ আর নতুন করে তৈরি করা সম্ভব হবে কিনা? অসম্ভব। সরকার চেয়েছিল বলেই হয়েছিল, সরকার না চাইলে আপনি করতে পারবেন না। তার কারণ কি? কারণটা হচ্ছে সারা মিডিয়া ব্যস্ত ছিল যে, এবং সরকারও চেয়েছে এরা আন্দোলনে ব্যস্ত থাক, এদের দাবি দাওয়া নিয়ে ব্যস্ত থাক, ওইদিকে কোর্টে যাওয়া হওয়ার হয়ে যাবে, কোর্টে কেস শেষ হয়ে যাবে। সেটাই হয়েছে। আন্দোলন আপনি করুন, আন্দোলনের টাইমে আন্দোলন করুন, কোর্টের টাইমে আপনি কোর্টেও লড়াই করুন। দেখুন, এই যে সুপ্রিম কোর্টের ভূমিকাটা নিয়ে আমাদের মানে তৎকালীন চিফ জাস্টিস চন্দ্রচূড়, তিনি হঠাৎ করে এত সক্রিয় হয়ে গিয়ে মামলাটাকে যে সুমোটো নিয়ে গেলেন, কারণটা হচ্ছে দেখুন, কলকাতা হাইকোর্টে যিনি বিচারপতি ছিলেন তখন, মাননীয় বিচারপতি টি শিবগানব, দীর্ঘদিন ধরে দেখিনি যে এইরকম অর্ডার, এবং ওই দিনই সিবিআই অর্ডার হয়েছে, এটা মনে হয় এক্সেপশনাল। আর এই এক্সেপশনাল অর্ডার দেখেই মনে হয় অনেকে ভয় পেয়েছিলেন। এবং আমি মনে করি এখনো যদি ওই অর্ডারটা টি শিবগানবের বেঞ্চে থাকতো, আজকে হয়তো ফাঁসির দড়িতে অনেকেই পড়তো, কিন্তু হলো না কেন, নিয়ে চলে গেল। দেখুন, সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে আমাদেরও অনেকের প্রশ্ন আছে, এটা অনেক কিছুই করা হতো, কিন্তু ন্যায় বিচার হতো কেউ যদি কেন্দ্র চাইতো, যদি সিবিআই চাইতো। কেন্দ্রীয় সরকার আজও এখনো চাইলে, এখনো যদি চাই বিচার, তাহলে করুক। কিন্তু আমাদের হয়তো বলবেন যে কেন্দ্র আর রাজ্যকে, তারা কেন্দ্র রাজ্য দোষ আছে, ওটা সারদা নারদ সবাই জানে, ওটা নতুন কিছু না। ওটা আমাদের পক্ষ থেকে কিছু ভুল গায়ে লেগেছে, যেটা হওয়া উচিত হয়নি, সেটা না হলেই পারতো। এখন দেখুন, এরা এই যে এদের ভিতরে যে দ্বন্দ্ব, এটা যত প্রকট হবে তত মজা লোকে দেখবে বেশি, খুব স্বাভাবিক। এবং প্রেস কনফারেন্স করে বা সোশ্যাল মিডিয়াতে এইভাবে করা উচিত হয়নি। যদি দুটো গ্রুপের ভিতরে ঝামেলা ছিল, তারা চাইলে নিজেরা মিটিয়ে নিতে পারতো, তারা ভোটের আগে পর্যন্ত চুপ থাকতো, সরে যাওয়া উচিত ছিল। তো তা করে আমার পোষাচ্ছে না ভাই, তোমার সঙ্গে আমি চলে গেলাম। কিন্তু এই যে সবাইকে জানিয়ে এবং তারপরে ক্রাউড ফান্ডিং করে আমাকে টাকা দাও, আমি ছেড়ে দিচ্ছি এসআরশিপ, এই পুরো ব্যাপারটা কিন্তু মানে মরালি অ্যাটলিস্ট একটা, এটা তো অ্যাকসেপ্টেবল নয়। তারপরে দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে ক্ষতি হলো, আন্দোলনের ক্ষতি কি? আন্দোলনে আর এই মোরালিটি নিয়ে আর আন্দোলনে করে কোনো লাভ হবে না। এতে কি হবে? এতে আরো নেগেটিভ ইম্প্যাক্ট বেশি হবে, সেটা সোশ্যাল মিডিয়া পেজ দেখলেই বোঝা যায়। তাহলে কি আপনি ওই কেরালার মতো, আপনি ওই সিস্টার অভয়ার মতো ভাবছেন যে এই অভয়াকেও 20 বছর অপেক্ষা করতে হবে? সেটা দেখুন, আমাদের দেশে জুডিশিয়ারিতে এরকম ব্যাপার হয়। আর একটা ব্যাপার হচ্ছে, আবার সিবিআই টিম চেঞ্জ করার জন্য, সেটাও আমাদের আবেদনে আছে। আমি আশা করে রাখছি বিচার একদিন পাবো, এখন কবে পাবো আমিও জানি না। কিন্তু ভারতবর্ষের জুডিশিয়ারিকে বিশ্বাস করি, যত তাড়াতাড়ি হবে এই মা বাবার পেন তত কম হবে, আমাদেরও পেনটা তত কম হবে। এর বিচার যদি না হয়, কিন্তু বিচার দাঁড়িয়ে থাকে এভিডেন্সিয়ারি সাপোর্টে। এভিডেন্স আছে, আমি আপনাকে এটুকু বলতে পারি, এনশিওর করতে পারি, যা এভিডেন্স আছে দ্যাট ইজ এনাফ। 20 সাল বাদেও যদি কোনো ভালো সিবিআই অফিসার, এখন যে সিবিআই অফিসার আছে, আমরা তাকে বারবার চেঞ্জ করার জন্য আমরা আবেদন করেছি পার্সোনালিও, এখনো হাইকোর্টে হয়নি, কিন্তু আমরা বলেছি এই সিবিআই টিমকে চেঞ্জ করা হোক। দেখুন, কেউ না কেউ ভালো তো একদিন আসবেই। দেখা যাক কি হয়। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।